বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। মাইলস্টোনে হতাহতদের সঠিক সংখ্যা প্রকাশ সহ ৬ দাবি মেনে নিল সরকার। তথ্য গোপনের দাবি অপপ্রচার বলছে প্রধান উপদেষ্টার দপ্তর। হাসপাতালে হাসপাতালে কাতরাচ্ছেন দগ্ধরা, উদ্বিগ্ন স্বজন। নিহতদের বাড়িতে মাতম, দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক। কুর্মিটোলায় পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা, ৩ বাহিনীর শ্রদ্ধা। বিকেলে রাজশাহীতে দাফন। বিমান বাহিনীতে অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করা ও প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। জনবহুল এলাকায় প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন। আমি ইসরাত মুক্তি, আমি গালিব ইবনে রিয়াজ। মাইলস্টোন ট্র্যাজেডিতে কাঁদছে পুরো দেশ। সকাল হতে এই স্কুল প্রাঙ্গণে ছুটে যান শিক্ষক শিক্ষার্থীরা, ছুটে যান সরকারের উপদেষ্টারাও। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভে তোপের মুখে পড়েন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিহতদের প্রকৃত সংখ্যা জানানো সহ ৬ দফা দাবি জানায়। পরে আইন উপদেষ্টা দাবি মেনে নেয়ার কথা জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর বিভিন্ন বাহিনীর খারাপ আচরণের জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা চান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা সৃষ্টির অভিযোগে সকাল থেকেই মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। আহতদের নির্ভুল চিকিৎসা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কারের দাবিতেও স্লোগান ওঠে সেখানে। সকাল 10টার পরই আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, প্রেস সচিব সহ প্রেস উইংয়ের বেশ কয়েকজন সদস্য যান ঘটনাস্থলে। তখন তাদের ঘিরে ধরেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তোপের মুখে পড়েন তারা, জানাতে থাকেন দাবি দেওয়া। পরে কলেজটির ৫ নং ভবনে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা। প্রায় ২ ঘন্টা পর সেখান থেকে বের হয়ে জানান শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার। শিক্ষার্থী ও অভিভাবকদের হেনস্থার ঘটনার জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি। আমাদের যারা কোমল মজিদ অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন অবশ্যই জানানো হবে। আমরা মেনে নিয়েছি। এখানে কন্ট্রোল রুম স্থাপন করা হবে, ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে। এছাড়া আপনারা আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন আইন উপদেষ্টা। এরপর আবারও ভবনের ভেতরে প্রবেশ করেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, প্রেস সচিব সহ প্রেস উইংয়ের সদস্যরা। হোসেন জাহিদ, এখন, ঢাকা। এই মুহূর্তে উত্তরার মাইলস্টোন স্কুলে দুর্ঘটনাস্থলের বাইরে আছেন সহকর্মী সিউল আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সিউল, শিক্ষার্থীরা কি এখনো বিক্ষোভ করছে কিনা? আর আইন উপদেষ্টা তো দাবি মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন, তিনি কোনো অগ্রগতি আছে কি? গালিব, আপনি নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর ক্যাম্পাসের ভিতরে নেই, আমি ক্যাম্পাসের বাইরে আছি। অর্থাৎ স্টুডেন্ট কিংবা শিক্ষার্থী যারা ছিল তারা আসলে গণমাধ্যম কর্মীদেরকে সেখান থেকে বের করে দিয়েছে। গণমাধ্যম কর্মী যারা ছিলেন তাদের সকলকে বের করে দিয়েছে। তার কারণ হচ্ছে যে তাদের দাবি হচ্ছে যে গণমাধ্যমে যেই সংখ্যাটি আসলে মৃত কিংবা আহত এবং নিহত যে সংখ্যাটি বলা হচ্ছে সেটি আসলে সকল সদস্য কিন্তু এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এসেছিলেন। তারা কথা বলেছেন শিক্ষার্থীদের সাথে, তখনও কিন্তু তারা তোপের মুখে পড়েছিলেন এবং বলা হয়েছে যে তাদেরকে আসলে তারা আসলে সেখানে তারা সেখানেই থাকবেন এবং
তাদেরকে বলা হয়েছে তারা বের হতে পারবেন না এবং তারা কিন্তু ভিতরেই ছিল। বৈঠক হয়েছে, 2বারের মতো বৈঠক হয়েছে। বৈঠকের পরে আইন উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছে। তারা সেখানেই থাকবেন এবং তাদেরকে বলা হয়েছে তারা বের হতে পারবেন না এবং তারা কিন্তু ভিতরেই ছিল। বৈঠক হয়েছে, 2বারের মতো বৈঠক হয়েছে। বৈঠকের পরে আইন উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছে। আইন উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন, যে গণমাধ্যমকে জানিয়েছেন এবং সাথে শিক্ষার্থীরাও ছিল, যে তাদের যে সকল দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং একই সাথে বলা হয়েছে যে তাদের যে দাবিগুলো সেগুলো সবগুলো যৌক্তিক দাবি এবং একই সাথে একটি কন্ট্রোল রুম এখানে তৈরি করা হবে, যেটি দিয়ে আসলে জানা যাবে যে কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে এবং একই সাথে গতকাল যে বাহিনী খারাপ ব্যবহার করেছে তাদের সাথে সেই বাহিনীর বিরুদ্ধেও কিন্তু সরকার ব্যবস্থা নেবে। এবং আইন উপদেষ্টা বলেছেন যে এই যে তথ্যের যে ঘাটতি হচ্ছে, যেই তথ্যটি আসলে দেওয়া হচ্ছে আহত এবং নিহত, সেই তথ্যটি যেন সঠিকভাবে দেওয়া হয়, এ কারণে এই কন্ট্রোল রুমে প্রতি ঘন্টা পরপরই কিন্তু দেওয়া হবে। এরপরে যে ঘটনাটি ঘটেছে যে আইন উপদেষ্টা এবং অন্যান্য যারা প্রেস উইংয়ের সদস্য ছিলেন তারা আসলে বের হতে পারেননি, তারা ভিতরেই আটকা পড়ে গেছেন এবং এরপরে শিক্ষার্থীরা সেখানে আন্দোলন করছে এবং তারা তাদের দাবিগুলো মেনে নিতে বলছেন। একই সাথে তারা বলছেন যে আসলে এই যে একটা স্কুলের ভিতরে আসলে কেন আইন শৃঙ্খলা বাহিনীর এত সদস্য বাড়ানো হলো, কারণ ঠিক গত 1 ঘন্টা যাবত আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রতিনিয়তই বাড়ানো হয়েছে এবং তাদেরকে কিন্তু ভিতরে রাখা হয়েছে। এবং ঠিক কিছুক্ষণ আগে যে গণমাধ্যম কর্মীরা যখন লাইভ দিচ্ছিল তখন তাদেরকেও কিন্তু এখান থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা যতটুকু শুনতে পেরেছি 2-1টি গণমাধ্যমের যে ক্যামেরা ছিল সেগুলোতেও কিন্তু আঘাত করা হয়েছে। এবং ছাত্ররা বলছে আসলে আমরা যে গণমাধ্যমে যে তথ্যগুলো আসলে দেওয়া হচ্ছে সেই তথ্যগুলো সঠিক নয়, সেই সঠিক তথ্য যেন তাদের যে দাবি সেটা তারা বলছেন যে আগের ফ্যাসিস্ট আমলেও যে সঠিক তথ্য গণমাধ্যমগুলো দিতে পারেনি, এখন যেহেতু ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, নতুন একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, সেই সরকার দায়িত্ব নেওয়ার পরও আসলে সঠিক তথ্য গণমাধ্যমগুলো দেওয়া হচ্ছে না, সেই প্রতিবাদে কিন্তু তারা গণমাধ্যমগুলোকেও বের করে দিয়েছে। এবং সর্বশেষ পরিস্থিতি যদি আপনাকে বলি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত শিক্ষার্থীরা এখানে জড়ো হচ্ছে শুধুমাত্র মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থী নয়, এখানে কিন্তু বহিরাগত যারা শিক্ষার্থী আছে, অন্যান্য স্কুল কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারাও কিন্তু এখানে আসছেন। এবং মেইন যে প্রধান গেটটি রয়েছে সেই গেটটি বন্ধ এবং তাকে সেখানে বলা হয়েছে যে শুধুমাত্র আইডি কার্ড ছাড়া অন্যান্য কোনো ধরনের শিক্ষার্থী যেন ভিতরে, শিক্ষার্থী ছাড়া অন্য কেউ যেন প্রবেশ না করতে পারে। একই সাথে ভিতরে প্রিন্সিপাল সহ যে শিক্ষকরা আছে তারাও কিন্তু ভিতরে আছে। গালিব, এই ছিল আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাইরে থেকে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ। এদিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 31-এ। এছাড়াও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 78 জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে সিঙ্গাপুরে পাঠানোর আশ্বাস দিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বিস্তারিত ওমর ফারুকের প্রতিবেদনে। কোমলমতি শিশুদের আজ হয়তো থাকার কথা ছিল ক্লাসরুমে বা সহপাঠীদের সাথে খুনসুটিতে ব্যস্ত, অথচ মাত্র একদিনের ব্যবধানে শিশুরা কাতরাচ্ছে হাসপাতালের বেডে। যাদের বাবা মা হয়তো ব্যস্ত সময় পার করত তাদের স্কুলের ব্যাগ গুছিয়ে দিতে বা তাদের টিফিন তৈরিতে, ভাগ্যের নির্মমতায় তাদের সময় পার করতে হচ্ছে হাসপাতালের করিডোরে। আগুনে ঝলসে যাওয়া অনেক দেহ আর ফিরিয়ে আনা যায়নি জীবনের ছায়ায়। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত মারা গেছেন 27 জন। তাদের মধ্যে একজন শিক্ষক ও একজন পাইলট, বাকি সবাই স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী। ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট সহ ঢাকার অন্যান্য হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে মোট 78 জন। সোমবার সকালে রাজধানীর ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহকারী সাইদুর রহমান। যতজন মারা গেছে তার মধ্যে দুইজন বাদে 27-এর মধ্যে 25 জন শিশু, একজন পাইলট, আরেকজন আমরা এই মাত্র এখানে বললাম এখানকার শিক্ষিকা। এ সময় তিনি জানান এ পর্যন্ত 20 জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও 6টি মরদেহ শনাক্ত করা হয়নি, ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 6 জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি যাদের ডিএনএ নেওয়া হয়েছে, আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে। উত্তর আধুনিক থেকে যেটা নেওয়া হয়েছে সেটা নিশ্চিত করা হয়নি, ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও স্যাম্পল নেওয়া হবে। এ সময় আহতদের দেখতে আসেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। জানান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহতদের প্রয়োজনে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এমন জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তুলেন সরকারের উপদেষ্টা। আমাদের তরফ থেকে আমরা যা করার করছি এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য সকল সংস্থা, বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রি থেকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় দেখা দরকার। বার্ন ইনস্টিটিউটে এখন কেবলই অনিশ্চিত অপেক্ষা। সবার প্রার্থনা এখন পুড়ে যাওয়া শিশুরা। ওমর ফারুক,
এখন ঢাকা। উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের অনেকেই চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছেন ওমর ফারুক। ওমর, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন যারা রয়েছেন তাদের সবশেষ অবস্থা সম্পর্কে জানাবেন, চিকিৎসকরা কি জানিয়েছেন? এই মুহূর্তে যদি যে রাজধানীর ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানকার সার্বিক পরিস্থিতি যদি বলি, যে সকালে সবশেষ যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে আমরা যেমনটি তথ্য পেয়েছিলাম, সকালে যে সবশেষ সংবাদ সম্মেলনে যেমন তথ্য পেয়েছিলাম যে এই মুহূর্তে সর্বমোট গতকালকের ঘটনায় সর্বমোট মারা গিয়েছেন 27 জন, তবে এবং এর পাশাপাশি 78 জন আহত হয়েছেন এবং তারা ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর অন্যান্য মেডিকেল কলেজগুলোতে তারা চিকিৎসাধীন রয়েছে এবং ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে 42 জনের মতো। তাদের মধ্যে 5 জন কিন্তু আইসিইউতে রয়েছে এবং তাদের মধ্যে 3 জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়াও যদি বলি, আমরা সকাল থেকেই দেখছি আসলে কিছুক্ষণ পর রাজধানীর যে অন্যান্য যে হাসপাতালগুলোতে আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাদেরকে কিছুক্ষণ পর এই যে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানে তাদেরকে নিয়ে আসা হচ্ছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। তবে আমরা সকালে যে সংবাদ সম্মেলনে আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে যে 6 জন নিহতের লাশ কিন্তু শনাক্ত করা যায়নি এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে আসলে তাদের লাশ শনাক্তের জন্য ডিএনএ টেস্ট করা হবে এবং তাদের লাশ শনাক্তের জন্য ডিএনএ টেস্ট করা হবে এবং পরবর্তীতে তাদের যেই পরিবার রয়েছে তাদেরকে সেই লাশগুলো হস্তান্তর করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়াও বলি, আসলে কিছুক্ষণ পরপরই কিন্তু যে ঢাকার যে বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আহতরা রয়েছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং এখানে সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী, আনসার সহ অন্যান্যরা নিয়োজিত রয়েছেন এবং যারা বহিরাগত রয়েছেন তাদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র আহতদের যারা স্বজন রয়েছেন তাদেরকে ছাড়া আসলে কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে বলে রাখি যে আসলে যারা এ পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু শিশু এবং যাদের বয়স সাধারণত 10 থেকে 14 বছরের মধ্যে। আর আরেকটু বিষয় বলে রাখি যে আসলে এখানে সকালে সরকারের যে শ্রম কল্যাণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন তিনি এসেছিলেন এবং তিনি আহতদেরকে সার্বিক খোঁজখবর নিলেন এবং তিনি জানিয়েছেন যে আসলে সরকারের জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। এই ছিল এখানকার সবশেষ। উত্তরে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের অনেকে চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখান থেকে সবশেষ জানাতে যুক্ত ছিলেন ওমর ফারুক। ভয়াবহ বিমান দুর্ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও সন্তানের খোঁজ করছেন স্বজনরা। হাসপাতাল, মর্গ কোথাও খুঁজে না পেয়ে আবারও ফিরে আসছেন মাইলস্টোনে। ধ্বংসস্তূপের মাঝে খুঁজে ফিরছেন প্রিয় সন্তানের চিহ্ন। ইফতেখার রায়হানের প্রতিবেদন। সোমবার দুপুরে যুদ্ধ বিমান বিধ্বস্তের পর শুরু হয় উদ্ধার তৎপরতা। ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ চেষ্টায় হতাহত ও দুর্ঘটনাকবলিত বিমানের পর রাতেই শেষ হয় অভিযান। কিন্তু বুকে পাহাড় সমান বোঝা নিয়ে হাসপাতাল ও মর্গে আদরের সন্তানের খোঁজ করতে থাকেন অনেক স্বজন। কোথাও সন্ধান না পেয়ে সকালে আবারও দুর্ঘটনাস্থলে ছুটে যান 3য় শ্রেণীর শিক্ষার্থী আফিয়ার মা তানিয়া আক্তার। পাগলের মতো ধ্বংসস্তূপের মাঝে খুঁজতে থাকেন নারী ছেঁড়া ধনের শেষ চিহ্ন। নিখোঁজ আরেক শিশু রাইসা মন। বাবা মা শোকে বারবার মূর্ছা যাওয়ায় ভাগ্নিকে খুঁজতে স্কুলে এসেছেন মামা সাগর হোসেন। তবে প্রিয় ভাগ্নিকে না পেলেও খুঁজে পান তার পুড়ে যাওয়া বই আর ব্যাগ। আমি তার বই খাতা পেয়েছি আর একটা ব্যাগ পেয়েছি, সবই পুরো অবস্থায় পাইছি, ছিঁড়া পুরো অবস্থায় পাইছি।
ভয়াবহ এই দুর্ঘটনার শোক এই পরিবারগুলোকে বয়ে বেড়াতে হবে আজীবন। আমার বাচ্চার বন্ধু বান্ধব তাদের ছোট ভাই বোন তো মারা গেছে। এখন ঢাকা। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করার দাবিকে অপপ্রচার বলছে প্রধান উপদেষ্টার দপ্তর। সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মর্মান্তিক এই ঘটনায় আহত ও নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। এছাড়া যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম, পরিচয় যাচাই ও তালিকা করার পাশাপাশি ঢাকার কয়েকটি হাসপাতালে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনও কেউ নিখোঁজ থাকলে স্কুল ক্যাম্পাসে বসানো কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। প্রাণ গেছে অন্তত 27 জনের। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের দাফন করা হয়। নিহতদের পরিবারে চলছে শোকের মাতন। স্বজন হারানোর বেদনায় বাকরুদ্ধ গ্রামবাসী। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। স্বজনদের আহাজারি, চারপাশে গ্রামবাসীর ভিড়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীর ঝুমঝুম ও 8ম শ্রেণীর শিক্ষার্থী রোহানের মা রজনী ইসলামের দাফনকে কেন্দ্র করে শোকাবহ পরিবেশ। দুর্ঘটনার কবল থেকে প্রিয় সন্তান রেহাই পেলেও প্রাণ গেল মায়ের। স্বজনরা জানান, বিমান দুর্ঘটনার পর তাৎক্ষণিক মেয়েকে খুঁজতে গিয়ে বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপে মাথায় আঘাত পেয়ে নিহত হন রজনী ইসলাম। মঙ্গলবার সকালে তাকে দাফন করা হয় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামে। এ সময় স্বামী সন্তানদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। ক্লাসের নিচে ছিলাম, মানে আমার ক্লাসের তার নিচে একটা সেকশন ছিল, ওইখানে পড়া পড়তেছিলাম কিছু। তো তারপর ওইখানে একটা বিকট শব্দ হয়, তারপর ধোঁয়া, অনেক কালো ধোঁয়া আসে, আমার চোখ জ্বলতে থাকে। যে সুস্থ মানুষ সবাইকে ছেড়ে চলে যাওয়া, এর মতো কষ্টের আর কিছু নেই। স্যারের যে মেয়ে, ছোট মেয়ে, ও হচ্ছে ঝুমঝুম, ও হচ্ছে একটা ভিতর আর কি ওয়েটিং রুমের ভিতরে রাখছে, ওইখান থেকে আমরা ওটা সেভ করছি। একইভাবে টাঙ্গাইলের সখীপুরেও নামে শোকের ছায়া। উপজেলার হতেয়া গ্রামের কেরানীপাড়ার দাফন করা হয় 3য় শ্রেণীর শিক্ষার্থী মেহনাজ আফরিন হুমায়রা ও মির্জাপুরের নবভাত গ্রামের 8ম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমেদের মরদেহ। হতেয়া প্রাইমারি স্কুল মাঠে জানাজা শেষে হুমায়রাকে সামাজিক কবরস্থানে ও তানভীরকে তার গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আমি ওর কোনোই না, আমি বলছি আমার মেয়ে অনেক মেধাবী, আমি আমার ইচ্ছা আমার মেয়েটা ডাক্তার বানাবো, আমি নার্সারি পড়াই না, ক্লাস কেজিতে ডাইরেক্ট ভর্তি করে আমার মেয়ে এখন পজিশন করে ফেলাইছে। এই কয়দিন আগে রেজাল্ট দিছে, কই নাই আমার জানি কেমন লাগে, আর খালি চিন্তা করি ও স্কুলে যায়, ওখানে কেমনি কি করে। আমার ছেলে পুরো 1 বছর ধরে মাইলস্টোনে গেছে। শরীয়তপুরে দাফন করা হয় মাইলস্টোন স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ সামিমকে। মাঝিকান্দিতে জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। মাত্র 7 মাস আগে স্বামীকে হারানো মা জুলেখা বেগম সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায়। আর ঢাকা মেডিকেল এত দূরে কেন? আমার ছেলে বলছে কাছে হইতো, এত দূরে মানুষ নিতে নিতে তো মারাই যাইব, এত দূরে কেন বানাইছে? ভগ্নিপতি গত ডিসেম্বরে মারা গেছে। 6 মাস 5 মাস পরে আজকে আমার ভাগনা মারা গেল এবং আমার ভগ্নিপতির কবরের পাশে তাকে দাফন করা হলো। ওর সাথে আমাদের প্রত্যেকটা মুহূর্তের স্মৃতি, ওর সাথে সবকিছু আমাদের স্মৃতি। এছাড়া বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁদপুর ইউনিয়নে জানাজা শেষে শিক্ষার্থী সামিউল করিমের দাফন সম্পন্ন হয়। প্রাণ হারানো শিশুদের স্মরণে শোকাচ্ছন্ন সারা দেশ। সুরাইয়া আক্তার, এখন। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহেরিন চৌধুরীর দাফন সম্পন্ন হবে নীলফামারীর জলঢাকায়। মা বাবার কবরের পাশেই দাফন করা হবে তাকে। এ নিয়ে আরও জানাতে জলঢাকা থেকে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, নিহত শিক্ষিকার দাফন কখন সম্পন্ন হবে বিস্তারিত জানাবেন।
মুক্তি, এই মাইলস্টোন কলেজের যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মেহেরিন চৌধুরী, তার গ্রামের বাড়ি হচ্ছে নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে, এবং আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। এখনও পর্যন্ত শিক্ষিকার লাশবাহী যে গাড়ি সেটি এসে পৌঁছায়নি। কিছুক্ষণ আগে তার কিছু আত্মীয় স্বজনকে আমরা এখানে পৌঁছতে দেখেছি, এবং যতদূর জানতে পেরেছি যে তার এই গ্রামের বাড়িটিতে শুধুমাত্র কেয়ারটেকার ছাড়া আর কেউই থাকে না। তাদের আত্মীয় স্বজন সবাই ঢাকায় থাকে। তার বাবা মাও মারা গেছেন বেশ অনেক দিন আগেই। তো তার বাবা এবং মায়ের কবরের পাশেই দাফন করার কথা রয়েছে, এবং আমরা দেখেছি যে আশেপাশের যারা গ্রামবাসী রয়েছেন তারা এখানে এসে ভিড় করছেন এবং সবাই অপেক্ষা করছেন যে লাশবাহী গাড়িটির জন্য। আড়াইটার সময় জানাজা হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত সেই গাড়ি এসে পৌঁছায়নি। যতদূর জানতে পেরেছি যে আর হয়তো 15 থেকে 20 মিনিটের মধ্যেই সেই লাশবাহী গাড়িটি এখানে এসে পৌঁছাবে। তারপরে যে আনুষ্ঠানিকতাগুলো আছে জানাজা এবং দাফনের, সেগুলো হয়তো শুরু হয়ে যাবে। মেহেরিন চৌধুরীর জন্ম এই নীলফামারী জলঢাকায় হলেও তার বেড়ে ওঠা এবং পড়ালেখা যতদূর জানতে পেরেছি পুরোটাই রাজধানী ঢাকা কেন্দ্রিক ছিল, এবং তার পড়াশোনা শেষ করে তিনি যোগ দিয়েছিলেন শিক্ষকতায় মাইলস্টোন কলেজ। এবং তার যে সাহসী ভূমিকার কথা আমরা জানতে পারছি বিভিন্ন মাধ্যমে, যে তার শিক্ষার্থীদেরকে বাঁচাতে গিয়ে আসলে তিনি প্রাণ দিয়েছেন। এই সাহসিকতার জন্য যারা স্থানীয় আছেন তারা বলছেন যে তাদের এই আত্মত্যাগের জন্য তারা গর্বিত। এবং এই মেহেরিন চৌধুরী যে স্থানীয় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ আছে, সেই কলেজের ম্যানেজিং কমিটির সদস্য বলে আমরা জানতে পেরেছি। তো আমরা অপেক্ষা করছি, এরপরে লাশবাহী গাড়ি এসে পৌঁছলে পরবর্তী খবর নিশ্চয়ই জানিয়ে দেব। মুক্তি। নীলফামারীর জলঢাকা থেকে যুক্ত ছিলেন আমিরুল বাপ্পি। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারাল প্যারেডের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুপুরে কুর্মিটোলায় একে খন্দকার প্যারেড গ্রাউন্ডে তার জানাজা সম্পন্ন করা হয়। পরে 3 বাহিনী প্রধান পাইলট তৌকিরের কফিনে ফুলের শ্রদ্ধা জানান। জানাজার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত তুলে ধরা হয়। এ সময় উপস্থিত সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। নিহত পাইলটের মামা মোহাম্মদ আলী তার আত্মার মাগফিরাত কামনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বিকেলে সেখানে সুপুরা কবরস্থানে দাফন করা হবে তাকে। গতকালকে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। আপনারা আরো জানেন যে সেই সাথে অনেক কোমলমতি শিশু সহ অনেকেই নিহত এবং আহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাগনা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং তার পরিবারের প্রতি আপনারা সমবেদনা জানাবেন, তার পরিবারের পাশে থাকবেন আপনারা। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হতাহতের সংখ্যা নিয়ে লুকোচুরির কিছু নেই, কারণ সবাই এদেশের মানুষ। কুর্মিটোলায় বিএএফ শাহিন ঘাঁটিতে এক ব্রিফিংয়ে বিমান বাহিনী প্রধান আরও বলেন, দেশের বিমানগুলোর লাইফ টাইম 30 বছর। প্রযুক্তিগতভাবে বিমানগুলো পুরনো হলেও লাইফ টাইম শেষ হয়নি। বিমানগুলো রক্ষণাবেক্ষণেও কোনো কমতি নেই। সরকার বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমেই বলেছেন যে এদেশ যারা যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করতে হবে, এবং সে ব্যাপারে তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ আশ্বাস পাচ্ছি। ইনশাআল্লাহ সমস্ত ধরনের চিকিৎসার ব্যবস্থা তাদের করা হবে। ইতিমধ্যেই গতকালকে আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি। তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কি ঘটনা ঘটেছিল, এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নিব। তবে যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে সেটা রিকভার করাই হবে আমাদের মূল কাজ, বা যদিও জানি এটা কোনোভাবেই পারিবারিকভাবে আমরা সম্ভব করতে পারবো না, বাট আমি যেটা বলেছি বারবার যে আমরা তাদের পাশে থাকবো। আমরা সম্মিলিতভাবে অনেকেরই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হব ইনশাআল্লাহ।
মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশের বিমান বাহিনীতে অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করা ও প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়াও জনবহুল এলাকায় রানওয়ে বা সামরিক স্থাপনা নির্মাণে সরকারকে মহাপরিকল্পনা নিয়ে এগুনোর আহ্বান নগরবিদদের। আরও জানাচ্ছেন রকিবুল রাহাত। সোমবার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর আছড়ে পড়ে বিমান বাহিনীর ফাইটার জেট FT-7 BGI। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে শ্রেণীকক্ষে। হতাহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। এমন শোকে বিহ্বল পুরো দেশ। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং লোকমুখে চলছে ক্ষোভের ঝড়। নেটিজেনরা কথা তুলছেন বিমান বাহিনীর যুদ্ধ বিমানের সক্ষমতা নিয়ে। বাদ পড়ছে না জনবহুল শহরের উপর প্রশিক্ষণ বিমান উড্ডয়ন নিয়েও। এসব সমালোচনার ব্যাখ্যা জানতে চেয়ে এখন টিভি দ্বারস্থ হয় অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরীর। তিনি বলেন, বিধ্বস্ত FT-7 BGI যুদ্ধ বিমানটি চীনের তৈরি। এটি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের MiG-21 যুদ্ধ বিমানের প্রযুক্তিকে ব্যবহার করেছে চীন। এই বিমানকে প্রযুক্তিগতভাবে ঠিকঠাক বললেও বিমানের আধুনিকায়ন দরকার বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। চীনের বিমান বাহিনী সহ বিভিন্ন দেশে তারা ফ্লাই করছে। অরিজিনালি তো এগুলো হচ্ছে MiG-21 বিমানের এবং সমস্ত বিশ্বে এখন পর্যন্ত যত ফাইটার প্লেন প্রডিউস হয়েছে তার মধ্যে MiG-21 সব থেকে বেশি প্রডিউস হয়েছে, সব থেকে দীর্ঘদিন ধরে ফ্লাই করছে, সব থেকে বেশি দেশে এটা ফ্লাই করছে। সুতরাং এটা এমনকি ভারতেও MiG-21 এই অতি সম্প্রতি যে অভিনন্দন যে করলো সেটাও তো MiG-21-এর লেটেস্ট ভার্সনটা আর কি। সুতরাং নানান ভার্সন, আমাদেরটাও অনেক আধুনিকায়নের একবার স্টেপ নেওয়া হয়েছিল। MiG-29 আমরা কিনেছিলাম 2000 সালের দিকে, তারপর থেকে তো আরও 25 বছর হয়ে গেছে। সুতরাং আধুনিকায়ন অত্যন্ত জরুরি। তবে 2013 সালে চীন আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধ বিমানের উৎপাদন বন্ধ করে দিয়েছে। এমনকি বিশ্বের বিভিন্ন দেশও তাদের বহর থেকে বাদ দিচ্ছেন F সিরিজের বিমান। সেখানে বাংলাদেশ কিভাবে এখনো ভরসা রাখছে এই বিমানে? প্রশিক্ষণরত অবস্থায় নয়, প্রশিক্ষণের থেকে যখন টেক অফ ল্যান্ডিংয়ের সময় এটা ঘটনাটা ঘটছে। এবং পৃথিবীতে যত বিমান দুর্ঘটনা ঘটে তার অধিকাংশই কিন্তু টেক অফ এবং ল্যান্ডিংয়ের এই সময়ই ঘটে থাকে। তো এটা হচ্ছে সব থেকে একটা দুর্ঘটনা প্রবণ সময়। প্রশিক্ষণের জন্য জনবহুল শহর ঢাকাকে বেছে নেওয়া নিয়েও আলোচনার তুবড়ি ছুটছে। তার উত্তরও দেন বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তা। মাইলস্টোন স্কুলটাও একদম লাইনের ওই উপরে, যেটা যে অ্যাপ্রোচটার উপরেই এটা পড়েছে। সো আবার দক্ষিণ দিকে যদি উঠেন আপনার নিকুঞ্জ হয়ে আপনার বাড়িধারা হয়ে গুলশান হয়ে এই যে আমাদের এই উপর দিয়ে যায় আপনার হাতিঝিল হয়ে চলে যাচ্ছে না প্লেন সারাদিন। তো টেক অফ যদি রানওয়ে এখানে থাকে, এয়ারপোর্ট এখানে থাকে এবং শহর এখানে থাকে তাহলে তো এটা হবেই। নগর পরিকল্পনাবিদরাও আঙুল তুলছেন অপরিকল্পিতভাবে রাজধানী গড়ে ওঠার দিকে। দুর্ঘটনা ঘটলো প্রশিক্ষণ বিমান, তাহলে মানুষের তো আসলে প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি প্রশিক্ষণ বিমান যদি বলতে পারেন যে আমার প্রশিক্ষণ চলছে, মানুষ কীভাবে প্রস্তুতি নেবে? বরঞ্চ আমাদের বেসিক যে প্রিমাইসটা সেটা হচ্ছে যে প্রশিক্ষণ বিমান আসলে জনবসতিপূর্ণ এলাকায় আসলে উড়বেই না। এইটাই হচ্ছে যে মূল বেসিক স্ট্যান্ডার্ড। এখান থেকে ব্যত্যয় হলেই আমাদের জনগণের জীবন ঝুঁকিতে পড়বে। একই সাথে অন্যান্য দুর্ঘটনায় প্রাণহানি রোধে সরকারকে দ্রুততম সময়ের মধ্যে পরিকল্পিত বিকেন্দ্রীকরণের পরামর্শ নগরবিদদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনায় কারো গাফিলতি ছিল কিনা এবং বিমান যান্ত্রিকভাবে সক্ষম ছিল কিনা এসব তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার নয়াপল্টনে মাইলস্টোন স্কুলে হতাহতদের স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে এই কথা বলেন তিনি। অন্যদিকে দুর্ঘটনায় আহতদের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে যুবদল। সেখানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দায়ীদের দ্রুত খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান। সকলেই যদি দায়িত্ব পালন করত, কেউ যদি কোনো ধরনের অবহেলা না করত, তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা রোধ করা যায়। এটা অত্যন্ত সত্য কথা। তো সেটা খতিয়ে দেখা দরকার,
সরকারের, যে এই ধরনের আর কতদিন এই মাসুম বাচ্চারা, এই আলোক পিয়াসী শিশুরা তারা অকালে ঝরে যাবে। এই প্রশিক্ষণ যারা দিচ্ছে বা তদারকি করছে, তারা বিমানটা সচল থাকার মতো যান্ত্রিক ব্যবস্থা ছিল কিনা সেটা পরীক্ষা করা হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সেটা বোঝা মিলেই হোক অথবা সঠিক উত্তর মিলতে পারে, মিলবে না কারা সেই সন্ধান দিয়ে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ সহ শিক্ষার্থীদের ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার হতাহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে কথা জানান জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। বলেন, আহতদের জন্য জামায়াতের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় রক্ত সংগ্রহ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন তিনি। এছাড়াও আগামীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রাষ্ট্রকে বহুমুখী পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়। যারা আসছেন যাচ্ছেন, কার রক্ত প্রয়োজন, অভিভাবকদের কি প্রয়োজন, বাইরে দাঁড়িয়ে থাকা, শৃঙ্খলা বিধান করা সহ বহুবিধ কাজে জামায়াত ইসলামীর কর্মীরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন জামায়াত ইসলামী পরিচালিত, তারাও সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং দিনরাত তারা সেখানে মানুষের বিপর্যস্ত এই মানবতার পাশে দাঁড়িয়েছে। কর্তব্য পালন এটা আমরা অব্যাহত রেখেছি। আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের ডক্টররা কাজ করছেন, আমাদের ভাইরা রক্ত যেখানে দেওয়া প্রয়োজন সেটি দিচ্ছেন। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। নিয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন আসিফ ইকবাল। আসিফ, জানাবেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করা হচ্ছে কেন এবং শিক্ষার্থীদের আর কোনো দাবি রয়েছে কিনা? সচিবালয়ের ভিতরের অংশটাই আমরা এখন আছি। এই ভিতরের অংশ থেকে আমরা আসলে দেখতে পাচ্ছি সচিবালয়ের যে সামনের সড়কটি, অর্থাৎ ওসমানী স্মৃতি মিলনায়তনের অপোজিট যে সড়কটি আছে, সেখানে কিন্তু আসলে পুরো সড়ক জুড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং সেখানে অবস্থান নিয়ে তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া বা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তাদের এক্সাক্ট বা তাদের দাবিগুলো আসলে কি সেগুলো কিন্তু পুরোপুরি আসলে ভিতর থেকে আমরা এখনো বুঝতে পারছি না, কিন্তু ধারণা করা হচ্ছে উত্তরার যে বিমান দুর্ঘটনার যে ঘটনাটি আছে সেই ঘটনা নিয়েই আসলে তারা বিভিন্ন দাবি দাওয়া করছেন। এখান থেকে আমরা দেখছি যে সচিবালয়ের ভেতরের যে গেটগুলো আছে, সচিবালয়ের ভিতরে যতগুলো গেট আছে সবগুলো গেট কিন্তু আটকে দেওয়া হয়েছে। আমরা ভিতর থেকে দেখছি যে গেটের সামনে কিন্তু অনেকে জড়ো হয়েছেন যারা বের হওয়ার চেষ্টা করছিলেন। ভিতরে আমরা অনেকগুলো গাড়িকেও দেখছি যে একবারে সচিবালয়ের ভিতরে আটকা পড়েছে। ঠিক একইভাবে গেটের বাইরে যারা আছেন অর্থাৎ বিক্ষোভকারীরা আছেন তাদেরও কিন্তু আমরা দেখছি যে ভিতরে ঢোকার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ যারা আছেন তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন যে তাদের কোনোভাবে আটকানো যায় কিনা, কিন্তু আমরা দেখছি যে ক্ষণে ক্ষণে তারা কিন্তু আসলে গেটের ভিতরে ঢোকার চেষ্টা করছে। আমরা এখনই যেটা দেখছি যে আসলে তারা বারবার চাপ সৃষ্টি করছেন এবং গেটটি ভেঙে ভিতরে ঢোকার কিন্তু একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এবং একটু বলে রাখি যে আমরা ক্ষণে ক্ষণে কিন্তু দেখছি যে আন্দোলনকারীদের যে সংখ্যা, সেই সংখ্যাটি কিন্তু আসলে আমরা দেখছি যে ধীরে ধীরে বাড়ছে এবং তারা কিন্তু আসলে সচিবালয়ের ভিতরে ঢোকার জন্য কিন্তু আমরা দেখছি যে সর্বাত্মক চেষ্টা করছে। আর সচিবালয়ের ভিতরের যে যদি কথাটি বলতে চাই, আমরা সচিবালয়ের ভিতরে যেহেতু কাউকে বের হতে দেওয়া হচ্ছে না বা সচিবালয়ের ভিতরে যে গাড়িগুলা বা লোকজন আছেন তারা কিন্তু বের হতে পারছে না, সুতরাং ভিতরে কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে একটা অস্থিরতা, একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ভয়, কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং স্লোগানে কিন্তু তারা তাদের দাবির কথাগুলো বলছে। আমরা দেখছি যে বৃষ্টি হচ্ছে, তার মাঝেও কিন্তু আসলে শিক্ষার্থীরা তাদের যে অবস্থানটি আছে সচিবালয়ের সামনের গেটগুলোতে, সেই অবস্থানটি কিন্তু তারা ধরে রাখছেন এবং আমরা দেখছি যে শিক্ষার্থীদের সংখ্যাটি, সেই সংখ্যাটি কিন্তু আরো আসলে ধীরে ধীরে বাড়ছে। শিক্ষার্থীদের আসলে যে দাবিটা তারা এখানে উপস্থাপন করছে সেই দাবিটি আসলে এখনো পুরোপুরি জানা সম্ভব হয়নি, কারণ কিছুক্ষণ আগেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচিটি নিয়েছে। কিন্তু আমরা যা দেখছি যে এই সংখ্যাটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং যে বৃষ্টি শুরু হলো সেই বৃষ্টিও কিন্তু তাদের আসলে এখান থেকে সরাতে পারছে না। তো এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ মুক্তি।
দলীয় প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না বলে রাজনৈতিক দলগুলোকে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এই সিদ্ধান্তে জাতীয় সনদে কোনো দল চাইলে নোট অব ডিসেন্ট দিতে পারবে। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর 17তম দিনের আলোচনার শুরুতেই জানান সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় দ্বিতীয় দফার 17তম দিনের ঐকমত্য কমিশনের সভা। শুরুতেই মাইলস্টোন স্কুলের উপর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবে দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য সরকারের সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান ডক্টর আলী রিয়াজ। পরে সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু করেন তিনি। আজকে তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও কাঠামো, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ব্যাপারে সাংবিধানিক ভিত্তি কী তা নিয়ে আলোচনা হচ্ছে। ডক্টর আলী রিয়াজ বলেন, 2-1 দিনের মধ্যেই সনদে পৌঁছাতে দলগুলোর সহায়তা প্রয়োজন। আশা করি যে সময়ের স্বল্পতার বিবেচনায় অন্যান্য দায়িত্বের পাশাপাশি আপনারা এখানে উপস্থিত থাকছেন, আগামী কয়েকদিনের মধ্যে আমরা যেন একটা জাতীয় সনদে উপনীত হতে পারি, সেজন্য আমরা যেন আরও সক্রিয়, আরও দ্রুততার সঙ্গে সিদ্ধান্তে আসতে পারি, সেজন্য আপনারা সহযোগিতা করবেন। আমরা দাবি করেছি যে সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য এবং সর্বোপরি আমরা মনে করি এই দুর্ঘটনার জন্য যথাযথ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা দরকার যে কী কারণে এই পরিস্থিতি হলো, কী কারণে এতগুলো শিশুকে প্রাণ দিতে হয়েছে। রংপুরে আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী 28 জুলাই ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। বিচার কাজের শুরুতেই ট্রাইব্যুনাল 2 উত্তরার মাইলস্টোন স্কুলে নিহতদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে। এরপর চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে পলাতক আসামিদের সম্পর্কে জানান। পলাতক আসামিরা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হননি বলে ট্রাইব্যুনালকে জানানো হয়। ট্রাইব্যুনাল 24 পলাতক আসামির পক্ষে প্রতি 6 জনের জন্য 1 জন করে আইনজীবী নিয়োগের আদেশ দেন। এ সময় এজলাসে 6 আসামি উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। সিরিজ জয়ের লক্ষ্যে সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে 2015 সালের পর প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের প্রথম ম্যাচে বোলারদের কল্যাণে 7 উইকেটের দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচেও নিজেদের চেনা কন্ডিশনে বোলারদের নৈপুণ্যের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ দল। অধিনায়ক লিটন দাসের দলে নেই ইনজুরির সমস্যা। উইনিং কম্বিনেশন ধরে রাখতে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামতে পারে স্বাগতিকরা। বিপরীতে পাকিস্তান দলে আছে পরিবর্তনের আভাস। শেষ করব এখন দুপুর। শিরোনামগুলো একবার। সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। মাইলস্টোন শিক্ষার্থীদের সব দাবি মানার আশ্বাস আসিফ নজরুলের। বিক্ষোভ চলছেই, তথ্য গোপনের দাবি অপপ্রচার বলছে প্রধান উপদেষ্টার দপ্তর। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা বেড়ে 31, হাসপাতালে দগ্ধদের কাতরানি উদ্বিগ্ন স্বজন। নিহতদের বাড়িতে মাতম, দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক। কুর্মিটোলায় পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা। 3 বাহিনীর শ্রদ্ধা। হতাহতের সংখ্যা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান। এবং বিমান বাহিনীতে অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করা ও প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। জনবহুল এলাকায় প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/এখন.tv।